আকাশ ভাইয়ের মা শুরু থেকে ভেবেছিল রিঙ্কি মেয়েটাকে বউ করে আনলে ওনার লাভই হবে। তোমার বড় যা সে মতোই বুঝিয়েছিল তাকে, ব্রেন ওয়াশ করে রেখেছিল এক প্রকার। এছাড়া তোমার বড় যা শুরু থেকেই ওই বাড়িতে কম দেয়নি। তাই তোমার শাশুড়ি ভেবেছিল বড় মেয়ের পর যদি ছোট মেয়ে আসে বাড়িতে, তাহলে সব পাবে ডাবল ডাবল, সব দিয়ে ভরিয়ে দেবে। দামি ফার্নিচার, গহনা, পোশাক দিয়ে একদম ওনাকে উঠিয়ে দেবে। এই লোভই কাল হয়ে দাঁড়ায় বেচারার। অতি লোভ পতনের মূল, যেটা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে মহিলা। রিঙ্কি মেয়েটা প্রথম দিন এসেই নিজের বিয়ের সব গিফট, ক্যাশ টাকা দাবি করে। তখন নতুন বউ হওয়ায় সবাই মেনে নিয়েছিল। তবে দিন যত যায় ওই মেয়ের আচরণ পরিবর্তন হয়। আকাশ ভাইয়ের মায়ের সঙ্গে দিনকে দিন খারাপ ব্যবহার করতে শুরু করে। নতুন বউ ঘুম থেকে ওঠে 12টায়। আকাশ ভাইয়ের মা ডাকতে গেলে চেঁচামেচি করে রিঙ্কি। কখনো মারতে তীরে আসে, এক কাপ চা অবধি বানিয়ে দেয় না। শাশুড়ি একটা কাজের কথা বললে বলে, আমি কাজের লোক নাকি? কাজ করতে এ বাড়িতে এসেছি, নিজেরটা নিজে করুন, সঙ্গে আমারগুলোও করে দেবেন, কারণ আপনারা আমার সেধে নিয়ে এসেছেন। ওই তো সেদিনের কথা, আমি রান্না করছিলাম কিচেনে। তোমাদের কিচেনের একটা বড় জানালা আছে না, যেটা আমার কিচেন থেকে দেখা যায়? ওই জানালা দিয়ে দেখলাম এক কাণ্ড। আকাশ ভাইয়ের মা রান্না করছিল, সম্ভবত রিঙ্কিকে বাসন ধুতে বলেছে। ওই মেয়ে রাগের চোটে কাচের গ্লাস ছুঁড়ে মেরেছে। এই দৃশ্য দেখে আমি অবাক। বিয়ের মাত্র 4 দিন তখন। আসলে আকাশ ভাইয়ের মা রিঙ্কিকেও হয়তো তুমি ভেবেছিল, যে সকাল সকাল উঠে সব একা হাতে সেরে রান্না করে রান্নাঘরে দিয়ে আসবে। হয়েছে সেগুড়ে বালি, কথায় কথায় বেচারাকে অপমান করে। ওর বড় বোন মানে বড়জা তোমার শাশুড়িকে কি সব গিফট করতো না? সেসবই ছিল নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। মন গলিয়ে কার্য হাসিল করে নিয়েছে ওরা। বড়জার গিফট করা সব ছোটখাটো গহনা নিয়ে গেছে রিঙ্কি। বিক্রি করে নাকি পার্টি দিয়েছে। কত ফার্নিচার সব বিক্রি করে দিয়ে দিয়ে টাকা নিয়ে আমোদ করে। তোমার শাশুড়ি বাধা দিতে গেলে গালাগালি করে রিঙ্কি। লোভী, অসভ্য বলে গালি দেয় বেচারাকে। পুত্রবধূর কাছ থেকে এমন গালমন্দ সহ্য করতে না পেরে বেচারা প্রায় প্রায় চিৎকার করে কাঁদে। আমি পাশের বাড়ি, তাই সবই শুনতে পাই কম বেশি। রাতেও ওই বাড়িতে শান্তি নেই। সেদিন আমি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি, তোমার ভাই অফিসের কাজ করছিল। হঠাৎ আকাশ ভাইয়ের মায়ের চিৎকার। আমরা ভেবেছি কোনো অঘটন ঘটল নাকি। তড়িঘড়ি করে বারান্দায় এসেছি। তোমার শাশুড়ির ঘরে জানালা খোলা ছিল, গরমের জন্য হয়তো খুলে রেখেছিল। আমরা দেখি রিঙ্কি মেয়েটা বদ্ধ মাতাল হয়ে শাশুড়ির ঘরের আলমারি খুলছে। পেছনে দাঁড়িয়ে শাশুড়ি থামানোর চেষ্টা করছে। মেয়েটা এক ধাক্কায় শাশুড়িকে ফেলে দিয়েছে। বড়জা দৌড়ে এসে শাশুড়িকে ধরে বলে, ওকে কিছু বলবেন না মা, ওর মাথা ঠিক নেই, একটু ড্রিঙ্ক করেছে তো। ও যা নিতে চাচ্ছে নিতে দিন, বাড়ির বউয়ের জন্যই তো সব। রিঙ্কি আলমারি খুলে শাশুড়ির দামি শাড়ি, গহনা বাইর করেছে বিক্রি করবে বলে। মহিলা সে কি চিৎকার এসব দেখে রিঙ্কিকে ঠেকাতে গেলে বড় বোন টেনে ধরে রাখে পেছন থেকে। কানে কানে বলে, ওকে এই মুহূর্তে কিছু বলবেন না, মাথা ঠিক নেই, মার্ডার টার্ডার করে দিতে পারে। মহিলা ভয়ে আর কিছু বলে না। রিঙ্কি সব নিয়ে যায়, বিক্রি করে নাকি জুয়ায় লাগিয়েছে। আকাশ ভাইকে নালিশ দেয় তার মা, বউকে শাসন করতে বলে। প্রথম দিন আকাশ ভাই খেপে গিয়ে রিঙ্কিকে শুধু একটা ধমক দিয়েছিল। রিঙ্কি তাতে রেগে গিয়ে ঝাড়ু ছুঁড়ে মেরেছে। শাশুড়িকে মানুষ বলেই মনে করে না এই মেয়ে। তুমি থাকতে ভাতটা অবধি বেড়ে খেতে হতো না। আর এখন বড় বৌমা, ছোট বৌমা দুজনের নোংরা কাপড় পর্যন্ত ধুয়ে দেয় তাকে নিয়ে। রিঙ্কির যা ব্যবহার আর কথা, তাতে ভয়ে সব করে দিতে হয় বেচারাকে। বাতে ব্যথা নিয়ে ঘর মোছা, রান্না করা সবই করতে হয়। সহ্য করতে না পেরে রিঙ্কির বাবাকে কল করেছিল আকাশ ভাইয়ের মা। ওর বাবার সোজা উত্তর, আমি তো আমার মেয়েকে ঠেলে পাঠাইনি আপনার বাড়ি, আপনারা নিজেরাই সেধে নিয়েছেন। এখন এসব বললে তো হবে না। যেমন সংসার ভেঙে নিয়েছেন, তেমন এবার সহ্য করুন। এই মেয়ের জন্য আমি একটা পয়সাও খরচ করতে পারবো না। ওই মেয়ে এমনিতেই আমায় ধ্বংস করে গেছে এতকাল। এবার যেহেতু সংসারে গিয়েছে, তাই এবার থেকে ওর সকল দায়িত্ব আপনার ছেলের। কিভাবে সামলাবেন আপনাদের বিষয়। শুধু একটা কথা মাথায় রাখবেন, আমার মেয়ে দুটোর কোনো ক্ষতি হলে আপনাদের জেলের ভাতও খেতে দেব না, সোজা ফাঁসির ব্যবস্থা করে দেব। এসব বিষয়ে আর আমায় কল দিয়ে সময় নষ্ট করবেন না। আমার মেয়ে আপনার পুত্রবধূ, তাই ওর সকল খরচ আপনাদের বহন করতে হবে। প্রয়োজনে চুরি করুন অথবা কিডনি রক্ত বিক্রি করুন,
দায়িত্ব আপনাদের পালন করতেই হবে। আকাশ ভাইয়ের মা সব দিক দিয়ে একেবারে কোণঠাসা হয়ে পড়েছে। মুখের সেই চ্যাটাং চ্যাটাং কথা, গর্জন করা চাহনি আর নেই। নিজেদের বাড়িতে বিড়াল হয়ে চলে। একটা কথা বললে কি ওই রিঙ্কি ধমক, চিৎকার গাল শুরু করে দেয়। কখনো তো দেখি এটা সেটা ছুঁড়েও মারে হাতের নাগালের। বড় চা সবই দেখে, দেখেও চুপ থাকে, বলে ও ছোট মানুষ, বোঝে কম। এ বয়সী মেয়েরা একটু এমনই হয়। সময় হলে, বাচ্চা কাচ্চা হলে কটা ঠিক হয়ে যাবে। সত্যি এটা কখনো হয়? প্রাপ্তবয়স্ক একটা মেয়ে কিছু বোঝে না, ভাত মাছ খায়, স্বামীর সঙ্গে ঘুরতে ফিরতে পারে, আর ভালো মন্দ বোঝে না। অন্তত এটুকু জ্ঞান তো থাকার কথা। শাশুড়িকে মারধর করা কেমন বাচ্চামো। ওই মেয়েকে প্রায় প্রায় দেখি আকাশ ভাইয়ের মাকে গালি দিচ্ছে। বাপ মা তুলে গালি দেয়, এমন এমন ভাষা প্রয়োগ করে যা মুখে আনাও পাপ। শিক্ষিত মেয়ের ওসব ভাষার ছিঁড়ি এই মেয়ে নাকি পড়াশোনা করেছে। দেখে মনে হয় নোংরা পরিবেশের, কাউকে মানে না, নিজের স্বামীকে অবধি তুই তুকারি করে। ভাবা যায়? আমি ভাবিকে থামিয়ে দিয়ে বলি, ভাবা তো যায় না, কিন্তু এখনও আমার মাথায় ঢুকছে না আকাশ কেন প্রতিবাদ করছে না এসবের। ওর মায়ের প্রতি এত অত্যাচার করছে, তবুও কেন ও চুপ? ওর কি বিবেক বুদ্ধি সব লোপ পেয়েছে, নাকি চোখ থাকতে অন্ধ হয়েছে? অন্ধই তো হয়েছে। পুরুষ হয়েও কাপুরুষের মতো সব সহ্য করছে। অবশ্য এতে বেচারার দোষের থেকেও ভুল বেশি। রিঙ্কির মতো মেয়েকে বিয়ে করাই হয়েছে ওর ভুল। বড়চার কথা লোভে পড়ে রিঙ্কিকে বিয়ে করে নিজের ফাঁসির দড়ি নিজের গলাতে দিয়েছে। মহিলা বলেছে, আমার বোনকে বিয়ে করো, জীবনে কিছু করে খেতে হবে না, পায়ের উপর পা তুলে খাবে, আমার বাবা তোমায় খাওয়াবে। বোকা ছেলেটা এ কথাই বিশ্বাস করেছে। স্বার্থপর এই দুনিয়ায় এটা সম্ভব? মানুষ নিজ স্বার্থ ছাড়া চলে এখন? যা যুগ এসেছে তাতে মানুষ নিজের পেটের ছেলে, মা বাবা, ভাই বোনের দায়িত্ব নিতেই অস্বীকার করে। সেখানে নাকি স্বার্থ ছাড়া আকাশ ভাইকে ভরণ পোষণ দেবে ওর শ্বশুর। কথা আমি যখন শুনেছি তখনই আমার ঘাপলা লেগেছে। ওদের অবস্থা ভালো, তবুও বসে খাওয়ার ইচ্ছা। এটা বোঝে না পরের টাকায় খেলে চামচামি করে খেতে হবে। আসলে আকাশ ভাইয়ের মা ভেবেছিল রিঙ্কিকে বিয়ের পর রিঙ্কি ওর কোটিপতি বাবার থেকে টাকা, ফার্নিচার, গহনা এনে তাদের দেবে। তারা সেসব টাকা নিজেদের ব্যবসায় লাগিয়ে আরও উন্নতি করবে। প্লাস এটাও বলেছিল রিঙ্কিও বড়জার যেহেতু কোনো ভাই নেই, তাই ওদের সব সম্পত্তি, জমি নাকি আকাশ ভাই আর তার বড় ভাই পাবে। এ আশাতেই বিয়ে করেছিল আকাশ ভাইয়ের বড় ভাইও। এখন গোলাম হয়ে আছে। বউয়ের, শ্বশুরের পা ধুয়ে খেতে হচ্ছে বেচারাকে। আকাশ ভাইয়ের পরিণতিও প্রায় একই রকম। বউ তাকে এক আঙ্গুলে ঘোরায়, কথাতে নাচায়, চোখের ইশারায় উঠবোস করায়। সিঙ্গাপুরে হানিমুনে নিয়ে যাওয়ার কথা বলেছিল শ্বশুরের পক্ষ থেকে। সিঙ্গাপুর তো ছাই, খোঁজ অবধি নেয় না, ফোন দিলে ধরে না, ব্লক অবধি করে রাখে। রিঙ্কি মেয়েটা বিয়ের প্রথম রাতেই নাকি আকাশ ভাইয়ের থেকে বাড়ি লিখে নিয়েছে। বাড়িটা আকাশ ভাইয়ের নামে ছিল, সেটা তো জানোই তুমি। বাড়ি লিখিয়ে নিয়ে বলেছে, আমার বাবার লক্ষ কোটি টাকার সম্পদ সব তো তোমরাই পাবে। আপাতত তোমাদের বাড়িটা আমার নামে করে দাও, যাতে এখানে আমি সেফটি নিয়ে থাকতে পারি। তুমি ব্যবসার কাজে বাইরে গেলে কেউ যেন আমার থাকা নিয়ে অনিশ্চয়তায় না ভুগতে পারি। আসলে বাড়িটা আমার নামে থাকলে আমার একটা শক্তপোক্ত জায়গা হবে পায়ের নিচে, তাই চাচ্ছিলাম আর কি। এছাড়া আমার কোনো প্রবণতা নেই। তোমাদের নিয়েই তো আমার সংসার, আমার সব কিছু তোমরা। ওরে সব মিষ্টি মিষ্টি কথায় আকাশ ভাই একেবারে গলে পানি হয়ে বউয়ের নামে বাড়ি লিখে দিয়েছে। সবে লোভের ফল। বেশির আশা নিজে ভিটা বাড়ি দিয়েছে। পরদিন থেকে ওই মেয়ের পরিবর্তন। বিয়ের আগে দেখতাম আকাশ ভাইয়ের সঙ্গে চিপকে থাকতো সবসময়। মানুষজন দেখত না, কাঁধে কোমরে হাত দিয়ে মিষ্টি মিষ্টি কথা বলতো, কত মধুর সময়। আকাশ ভাইও এসব এনজয় করতো ভারী। বাড়ি লিখে নেওয়ার পর থেকে মেয়েটা আর আগের মতো নেই। আকাশ ভাইকে কেমন ধূর্ছায় ব্যবহার করে, শুধু তাকে না, তার মাকেও। আগে নাকি আন্টি আন্টি বলে বাড়ি মাথায় তুলত, এখন গালি দিতেও বাধে না। আকাশ ভাই প্রথমে কিছু বলেনি, কিন্তু ওর ব্যবহার দিনকে দিন পরিবর্তন হতেই থাকে। বাড়ির মানুষকে কুকুরের মতো ব্যবহার করে। আকাশ ভাই বোঝালে গায়ে হাত লাগায় না বিষয়টি। আলমারিতে ব্যবসার টাকা রাখা থাকতো, দিনকে দিন সেই টাকার পরিমাণ কমতে লাগে। রিঙ্কিকে জিজ্ঞেস করলে সে জানায় সে নাকি জানে না কিছু। অথচ ঘরে কিন্তু শুধু ওরা দুজনই থাকে। বিয়ের পর থেকে রিঙ্কি আবার ওর শাশুড়িকে ওদের রুমে ঢুকতে দেয় না।
ওদের নাকি প্রাইভেসি আছে। আকাশ ভাইয়ের যেহেতু অনেক রকমের ব্যবসা এবং সেসব প্রোডাক্ট বাহির থেকে বিভিন্ন জায়গা থেকে আনতে হয়, তাই ক্যাশ টাকা আকাশ ভাইয়ের আলমারিতেই থাকতো, যাতে প্রয়োজন হলে সঙ্গে সঙ্গে নিতে পারে। বেশ অনেক টাকাই ঘরে থাকতো। প্রথম প্রথম ওখান থেকে ৩-৪ হাজার করে গায়েব হতো। ধীরে ধীরে পরিমাণ বাড়তে থাকে। ১০-১২ হাজার থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত গায়েব হয়। হিসেব মেলাতে না পেরে আকাশ ভাই বাড়িতে চিৎকার চেঁচামেচি করে। ওর বউ নিশ্চুপ থাকে। পরে সবাই মিলে চেপে ধরলে স্বীকার করে, বলে ও আর ওর বোন নাকি শপিং করেছে, গোল্ডের জিনিস কিনে টাকা শেষ করেছে। একথা শুনে আকাশ ভাই রেগে বউকে বলেছে সব টাকা যেন এনে দেয় তার বাবার থেকে, না হলে ব্যবসার বিরাট লস হয়ে যাবে। আকাশ ভাই নিজে তার শ্বশুরকে কল দিয়ে তার মেয়ের সব কর্মকাণ্ড জানিয়েছে। শ্বশুরকে টাকা দিতেও বলেছে। উত্তরে শ্বশুর বলেছে, বউ তোমার, খরচ করেছে তোমার টাকা, আমি কেন দেব? তুমি কিভাবে টাকা রাখো যে ও নিয়ে যায়? আর যাই বা কেন? তুমি স্বামী, তোমার পরিস্থিতি কেন বোঝে না তোমার স্ত্রী? বোঝাতে পারো না? আকাশ ভাই বলেছে, আমি চেষ্টা করেছি, বুঝিয়েছি, ও বুঝছে না। সে বলে, এতে আমার কি দোষ? তোমার স্ত্রী তোমায় না বুঝলে আমি কি করতে পারি? নিজেদের ব্যক্তিগত বিষয়ে আমাকে কেন টানছ? যা পারবে নিজেরা করে নাও, নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করে নাও, এই বলে সে রেখে দিয়েছে। মানে মেয়ের কোনো কাণ্ডে তিনি দায়ভার নেবে না। এভাবে করে ওদের ব্যবসায় লস হতে থাকে রাতারাতি। আকাশ ভাইকে ওই মেয়ে অফিসে যেতে দেয় না ঠিক মতো। সারাদিন ঘরে নিয়ে থাকবে স্বামীকে। এর মধ্যে আবার জানা গেল ওই মেয়ে জুয়ায় আসক্ত। বাড়ির জিনিসপত্র গহনা নিয়ে নিয়ে জুয়াতে লাগায়। আকাশ ভাই প্রতিবাদ করে। রিঙ্কি সেবার আকাশ ভাইকে থাপ্পড় দিয়েছে। বাড়িতে সে কি হুলস্থুল কাণ্ড! বড়জা এসে বলে ওগুলো নাকি জুয়া না, অনলাইন গেম। এ বয়সে মেয়েরা নাকি এসব করেই থাকে। আকাশ ভাই এসবের এক পর্যায়ে ডিভোর্স দিতে চায়। রিঙ্কি সুন্দর করে বলেছে, ডিভোর্স দিলে দাও, কাবিনের সব টাকা সমেত জেল হাজতের ব্যবস্থা রয়েছে। ডিভোর্স করতে গেলে মামলা দেবে নারী নির্যাতন ও ধর্ষণের। আকাশ ভাই ওর বড় বোন অর্থাৎ বড়জাকে ধর্ষণ করেছে। রিঙ্কিকে জোর করে বিয়ে করেছে আটকে রেখে। বিয়ের পর মা ছেলে মিলে নির্যাতন করেছে, যৌতুক নিয়ে মারধর করেছে। এরপর ওর বোনকে দিয়ে কেস করবে। বোনকেও নির্যাতন করেছে এতকাল। তারপর তন্নির ইস্যু তুলবে যে আগের স্ত্রীকে বাচ্চা সমেত ঠকিয়ে সরিয়ে তাকে টাকার লোভে জোর করে বিয়ে করেছে। মানে গৃহবধূ নির্যাতন ও ঠকানো এদের স্বভাব। এলাকার লোকেও আকাশ ভাইদের প্রতি চরম বিরক্ত। তাই পুলিশ এলে তাদের পক্ষে থাকবে না এটা শিওর। সব দিক দিয়ে ফাঁসবে আকাশ ভাই ও তার পরিবার। পুরো ক্যারিয়ার ধ্বংস করে দেবে। বাড়ির কাগজে কলমে রিঙ্কির নামে, তাই ঘাট ধরে বের করে দিতেও বাধবে না। এরপরও নাকি রিঙ্কি ছাড়বে না আকাশ ভাইকে। প্রেগনেন্সির খবর রটিয়ে বিরাট অঙ্কের টাকার ডিমান্ড করবে। সেই সঙ্গে আর ওর বোনের নাকি কত লক্ষ টাকা মেরে খাওয়ার মিথ্যা অপবাদ। সব দিক দিয়েই ওরা আকাশ ভাইকে কোণঠাসা করে রেখেছে। এসবের নিছক ভয় হিসেবে নিতেই পারত। কিন্তু একদিন আকাশ ভাই রিঙ্কিকে একটা থাপ্পড় দিয়েছিল রাগে। সেই রাগে দুঃখে দুবোন মিলে থানায় জিডি করে এসেছে। এমনভাবে কেস করেছে যাতে ভবিষ্যতে ওর কিছু হলেই আকাশ ভাই তার পুরো পরিবার ফেঁসে যায়। ওই বাড়িতে নাকি ওরা দুবোন নিরাপদ নয়। এরপর থেকে বাড়ির লোকের মনে ভয় ঢুকেছে। চাইলেও কেউ কিছু বলতে পারে না। দুবোনের অত্যাচার দিনকে দিন বাড়ছে। বড়জা তার নিজের নামে জমি লিখিয়ে নিয়েছে সেই কবেই। বাড়ি নিয়েছে রিঙ্কি। ব্যবসার বেহাল অবস্থা। যখন তখন কোম্পানি বন্ধ হয়ে যায়। এর কারণ হলো রিঙ্কি আকাশ ভাইকে দিয়ে কর্মক্ষেত্র থেকে লাখ লাখ টাকা নেয়, নিয়ে বন্ধু বান্ধবের সঙ্গে আমোদ করে বেড়ায়। কোম্পানির কিছু সঞ্চয় ছিল, সব ভেঙে নিয়ে গেছে রিঙ্কি ও তার বোন। আকাশ ভাইকে থ্রেট করে সব সময়, মেরে ফেলার হুমকি অবধি দেয়। ওর বউ ওর সামনে পরপুরুষ নিয়ে ঘুরতে যায়, পার্টি করে। বেচারা সব তাকিয়ে তাকিয়ে দেখে। একটা কিছু বললে দুবোন মিলে এক প্রকার ছিঁড়ে খায় তাকে ওর তার মাকে। আকাশ ভাইয়ের ইমেজ নষ্ট করতে রিঙ্কি রাস্তাঘাটে স্বামী নিয়ে নোংরামো করে বেড়ায়। ভাই চুপ থেকে সব সহ্য করে। আসলে লোভ ওনার ভেতরটা ধ্বংস করে দিয়েছে পুরো দমে। পুরুষত্ব আর নেই, লড়াই করার সাহস নেই। বইয়ের ভরে একঘর হয়ে থাকে। উঠতে বললে ওঠে, বসতে বললে বসে। বইয়ের অনুমতি ছাড়া বাইরে অবধি যেতে পারে না। আমি প্রশ্ন করি, আচ্ছা ভাবি, রিঙ্কি এমন কাজ কেন করছে? ওর স্বামী, ওর সংসার সবই তো ওই পাবে। তাহলে কেন সব ধ্বংস করছে? ওই মেয়ে কখনো সংসার করতে আসেইনি। ও এসেছিল টাকা পয়সা লুটতে। আকাশ ভাইয়ের একটা ভালো পজিশন ছিল।
ও সুতার সুযোগে এসে সব লুটি নিয়ে পরাগ পার হবে। বাবার থাকলেও নিজের তো নেই, এবার নিজের জন্য নিয়েই ভাগবে। ভাবির কাছ থেকে ফিরে লম্বা ঘুম দিয়েছি। বাড়ি ফিরে কেন যেন ভীষণ শান্তি লেগেছে। জানি না কেন। আমার অপরাধীদের করুণ পরিণতিদের কি আমার শান্তি লাগছে, নাকি কাজটা ছেড়ে দেওয়ায়? উত্তর নেই আমার কাছে। পরদিন ঘুম ভেঙে চিন্তিত মুখে ঘরে দরে বসে আছি। চাচি এলো, আমার কাছে বসে কাঁধে হাত রেখে বলল, যে কদিন কাজ না পাও আমার সঙ্গে খাও। নুন ভাত যা পারি সামনে দেওয়ার চেষ্টা করব। জানি ছেলে নিয়ে কষ্ট হবে, তবে খালি পেটে তো থাকতে হবে না। পেটের জ্বালা তো মিটবে। পেটের জ্বালা বড় জ্বালারে মা। এই পেটের দায়ে মানুষ চুরি অবধি করে। আমি চাচির দিকে তাকিয়ে বলি, তা কি করে হয় চাচি? দুজন মানুষকে বসি খাওয়ানো কম কথা নয়। আপনার ছোট্ট একটা দোকান, সারাদিনে 200-300 যা বিক্রি বার্তা হয়, তাতেই কোনো মতে আপনার আর অসুস্থ নাতির পেট চলে যায়। মেয়েটার ওষুধও লাগে, ওইসবে সামান্য আয় থেকে। এর মাঝে আমি আবার আপনাদের ঘাড়ে চেপে খেতে পারি না, হোক সে 2 দিন, তবুও আমার বিবেকে বাঁধবে। এরপরও চাচি অনেকভাবে বোঝায় আমি আমার সিদ্ধান্তে স্থির। বয়স্ক এই মানুষটাকে আর কষ্ট দিতে চায় না। বেলা বাড়তে লাগে, ছেলে মেয়ে ঘুম থেকে উঠে ছেলের বায়না, ওঠা খাবো, এটা কিনে দাও। আমি শুধু ওকে কোনো মতে বুঝিয়ে সুঝিয়ে রাখছি। বাচ্চা তো মানছে না কিছুতেই। আজ আমারও কাজ নেই, সারাটা দিন ছেলে জ্বালিয়েছি ভীষণ। রাগে কবার ধমকও দিয়েছি। এই বাচ্চাটাকে নিয়ে আমি পড়েছি মহা বিপদে। আগের মতো শান্তশিষ্ট আর নেই, প্রচণ্ড জেদেও একরোখা হয়েছে। কিছু আবদার করলে না দিলে জেদ দেখায়, শত বুঝেও কাজ হয় না। ইদানিং দেখছি তুই তুকারি করছি আমার সঙ্গে। সারাদিন বন জঙ্গলে ঘুরে বেড়ায়, কথা বললে শোনে না। একদিন গায়ে হাত তুলেছিলাম, তবুও মানাতে পারছি না। এখানে আর কমাস থাকলে ছেলে এক প্রকার উচ্ছন্নে চলে যাবে। একে আর মানুষ করা সম্ভব হবে না হয়তো। চিন্তায় আর ভালো লাগে না আমার। দুপুর পর্যন্ত এভাবেই চলে। বেলা 3টে নাগাদ লতা আপা আসে। তিনি সবটাই জানে আমার বিষয়ে। এসে বললেন, কিছু ভাবলে তন্নি, কাজ তো ছেড়ে দিলে, এবার চলবে কি করে? আমি চুপ থাকি, জবাব দেওয়ার মতো কিছুই নেই। আমার এই নিশ্চুপ অবস্থা দেখে আপা বুঝতে পারে সবটাই। বলেন, তুমি তন্নি বস্তির মাঝেই কিছু করো। বাইরে গিয়ে তো অনেক রকম কাজই করলে, প্রতারিত হলে প্রতিনিয়ত। যার কেউ নেই, বাইরেও তার মূল্য নেই। সবাই হয় সুযোগ সন্ধানী। শোনো আমার কথা, আমাদের বস্তিতে অনেক বাচ্চা আছে, পড়াশোনা করে না, শিক্ষা দীক্ষা কিছু নেই। তুমি মোটামুটি পড়ালেখা জানো, তাই ওদের পড়াও তুমি। সাধারণ জ্ঞানটুকু দিতেই পারো। মাস না, সপ্তাহ বাদে কিছু কিছু করে টাকা দেব সবাই মিলে। মাস শেষে দিলে তোমার চলতে অসুবিধা হবে, তাই সপ্তাহ শেষে অল্প অল্প করে কিছু টাকা দেব। আমি এ বিষয়ে বস্তির লোকের সঙ্গে কথা বলেছি, সবাই রাজি আছে। এবার তুমি রাজি হলে হয়। আমি আপার দিকে কৃতজ্ঞতার স্বরূপ তাকালাম। সত্যি বলতে এই মুহূর্তে এই কাজটাই আমার জন্য লাখ টাকার চাকরির সমান। ছোট থেকে ইচ্ছে ছিল পড়াশোনা করে শিক্ষক হব, বাচ্চাদের আদর্শ শিক্ষা দেব, মানুষ করে তুলব সমাজের প্রতিটি শিশুকে। সুযোগ ও যথেষ্ট শিক্ষার অভাবে ইচ্ছে থাকা সত্ত্বেও হয়ে ওঠেনি। আজ একটা সুযোগ পেয়েছি। এই বস্তির বাচ্চাগুলোকে নিয়ে নতুন সমাজ গড়তে হবে আমার, নতুন করে শুরু করতে হবে সবটা। রাজি হয়েছি আমি। আমার ঘরটায় একটু ভালো করে পরিষ্কার করে চটের ব্যবস্থা করেছি, ওখানে বাচ্চা পড়াবো ভেবেছি। লতা আপার থেকে কিছু টাকা ধার নিয়েছি, বাজারে গিয়ে সেই টাকায় চকবোর্ড কিনে আনবো ভেবেছি। ওগুলোতে বাচ্চাদের লেখা শিখাবো, সেই সঙ্গে আমার ছেলেকেও পড়াশোনা শিখাবো। ছেলেটার বয়স হয়ে গেছে স্কুলে যাওয়ার, কিন্তু পরিস্থিতি ও পরিবেশের অভাবে ছেলেটাকে স্কুলে দেওয়া হচ্ছে না। এভাবে বসে থাকলে আর মানুষ করা হবে না ছেলেটাকে। অনেক হেরেছি আমি, আর হারতে পারবো না। ছেলে মেয়েদের মানুষ করে ওদের নিয়ে নিজের পরিচয় তৈরি করব। প্রাথমিক শিক্ষা তো দেই, মায়ের শিক্ষাই বড় শিক্ষা। সারাটা জীবন এই শিক্ষা কাজে লাগে। ছেলে নিয়ে একটা দোকানে গেছি, চকবোর্ড কিনে বাড়ি ফেরার পথে অনেকটা এসেছিও। হঠাৎ ছেলে আমার দাদুমণি বলে চেঁচিয়ে উঠেছে। সেদিকে পানে তাকাই আমি। আমার প্রাক্তন শাশুড়ি অর্থাৎ আলিফের দাদুমণি দাঁড়িয়ে আছে রাস্তার একপাশে। কেমন জীর্ণশীর্ণ চেহারা, মাথার এলোমেলো চুল, চেহারায় কেমন রুক্ষতা। পরনে আধ পুরনো শাড়ি, হাতে বিরাট বাজারের ব্যাগ। টলমলে চোখে আমাদের দিকেই তাকিয়ে আছেন তিনি, চোখে গভীর ভালোবাসা। ছেলে দেখছি দাদুমণির দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে।
হয়তো দাদুমণির এমন অবস্থা মেলানোর চেষ্টা করছে। কেন যেন মানুষটার প্রতি বড্ড মায়া হলো আমার। আমি ছেলের দিকে তাকিয়ে বলি, যাবে দাদুমণির কাছে, কথা বলবে? ছেলে মাথা নাড়ে। বাধা দিই না আমি। ছেলের হাত ধরে রাস্তার ওপাশে যায়। যতই হোক, ওনার নাতি আলিফ, একটা অধিকার আছে। যদিও ওই মানুষগুলো কম মিথ্যাচার করেনি আমারও আমার সন্তানের প্রতি, তবু তাদের প্রতি সদয় হয়েছি আমি। ওনার কর্মফল উনি একসময় অবশ্যই ভোগ করবে। শাস্তি দেওয়ার মালিক সৃষ্টিকর্তা। মানুষ হিসেবে আমি পারি ক্ষমা করতে, ছাড় দিতে। ক্ষমা একটি মহৎ গুণ। ছেলে গিয়ে তার সামনে দাঁড়িয়েছে। সে কিছুক্ষণ ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল আমার বাচ্চার দিকে। এরপর হু হু করে কেঁদে উঠল। ছেলেকে শক্ত করে বুকে চেপে ধরল। আমি এতটাও আশা করিনি। হঠাৎ এমন ব্যবহারে ঘাবড়ে গিয়েছি আমি। অহংকারী, রাগী স্বভাবের মহিলাটার আজ এ দশা কেন? যদিও রাগ, জেদ সারা জীবন থাকে না, একটা বয়স এসে সবই মাটি হয়। তবু এত দ্রুত কি এমন পরিবর্তন সম্ভব? আমায় যখন বাড়ি ছাড়া করে, তখনও এই মানুষটার চোখে মুখে ছিল চরম কঠোরতা। মানবিকতার বিন্দুমাত্র ছাপ ছিল না। আজ সেই মানুষটাই রাস্তায় দাঁড়িয়ে আমার ছেলেকে জড়িয়ে ধরে কাছে। অথচ এই মানুষটাই কোনোদিন আমার বাচ্চাদের প্রতি সামান্য দয়াও করেনি। জন্মের পর থেকে আমার মেয়েকে কোলে অবধি নেয়নি, মুখটা অবধি ঠিকমতো দেখেনি। জানেন, লোকে বলতো আমার মেয়ে নাকি হুবহু ও দাদির মতো দেখতে। তেমনি সরু খোঁচা নাক, পাতলা ঠোঁট, টানা চোখ। সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো দুজনেরই গলার নিচে একই স্থানে লাল তিল। এত মিল থাকার পরেও এই মানুষটা কখনো মমতার চোখে তাকায়নি মেয়েটার দিকে। শেষ পর্যন্ত কলঙ্ক দিয়ে অন্যের সন্তান বলে তাড়িয়ে দিয়েছে। আমার ছেলেটা তার দাদুমণির হাতে ভাত খাওয়ার জন্য কত কেঁদেছে, তবুও পাষণ্ড মানুষটার মন গলেনি। এক লোকমা ভাত মুখে দেয়নি নিজ হাতে। বড়জার ছেলে মেয়েকে ঠিকই খাইয়ে দিয়েছে, আদর করেছে। আমার ছেলেটা শুধু ওসব দেখে কেঁদেছে। বুকের মাঝে হাহাকার লেগেছে আমারও। আলিফকে জড়িয়ে ধরে সমান তালে কাঁদছে ওর দাদুমণি। রাস্তার লোকেরা দেখছি তাকিয়ে তাকিয়ে দেখছে। বিষয়টির দৃষ্টিকটু লাগছে। কিছু বলতে নিলে সর্বপ্রথম মা ডাকটায় মুখ দিয়ে বেরিয়ে আসতে নিল আমার। এতদিনের অভ্যাস কি আর একদিনে পরিবর্তন হয়? তবুও নিজেকে সংযত রেখে বলি, ওপাশে চলুন আপনারা, ওপাশে গিয়ে কথা বলুন, মানুষজন দেখছে। আমি সামনের দিকে হাঁটা ধরি। মা পেছন থেকে বলে, মা, বলতে ঘৃণা হচ্ছে তন্নি। আমি জবাব দেই না কোনো। মাও আমার ছেলে পিছু পিছু আসে। ছেলেকে এক হাতে আগলে নিয়ে অন্য হাতে বাজারের ব্যাগ নিয়ে আসেন তিনি। ব্যাগটা দেওয়ালে ঠেস দিয়ে দাঁড় করায়। ছেলেকে নিয়ে একটা ব্রেঞ্চে বসে। আমি একটু দূরেই দাঁড়িয়ে আছি। মাতার ব্যাগ থেকে এক প্যাকেট বিস্কুট বের করে ছেলের হাতে দিলেন। নিজ হাতে খাইয়ে দিলেন। খাওয়া শেষে পানীয় খাওয়ালেন। আমি শুধু দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। মেয়ের কথা জিজ্ঞেস করলেন, কোথায় থাকছি তা জানতে চাইলেন। আমি উত্তর দিলাম, মেয়ে ভালোই আছে। সবাই আমাদের ছেড়ে দিলেও সৃষ্টিকর্তা ছাড়েনি আমাদের। তিনি আমাদের আগলে রেখেছেন। এক বস্তিতে ঘর নিয়ে থাকছি আমি। খেয়ে না খেয়ে চলছে জীবন, তবে সুখে আছি সন্তান নিয়ে। মা থমথমে মুখে বলেন, রাজপ্রাসাদে যাদের মতো বড় হওয়ার কথা, তারা আজ কুড়ে ঘরেতেও ঠাঁই পাচ্ছে না। যাদের বাবার লাখ লাখ টাকার সম্পত্তি, প্রতিষ্ঠিত ব্যবসা, তার ছেলে মেয়ে আজ না খেয়ে দিন পার করছে। রাজার হালে মানুষ হওয়ার কথা যার, তারা আজ পথে পথে ঘুরে বেড়ায় শূন্য হাতে। সবই আমার জন্য। আমি তোদের থেকে তোদের পিতার পরিচয়, তোদের ভবিষ্যৎ, তোদের সকল সুখ স্বাচ্ছন্দ্য কেড়ে নিয়েছি। আমি পাপী। ছেলে আমার ফ্যালফ্যাল করে দাদুমণির দিকে তাকিয়ে আছে। কিছুই বুঝছে না সে। আমি বলি, অনুগ্রহ করে ছেলের সামনে এসব বলবেন না মা, ও এখনো অবুঝ। সঠিক সময় এলে আমি নিজেই জানিয়ে দেব সবটা। এখন কিছু বলে ওর বাচ্চার মনে চাপ প্রয়োগ করবেন না। আমি চাই না ওর ছোট্ট মস্তিষ্কে এইসব জেনে মনের উপর প্রভাব পড়ুক। মা চোখের পানি মুছে বলেন, ঠিকই বলেছ তন্নি। অনেক অন্যায় করেছি আমি, আর করতে চাই না। যা অন্যায় করেছি তার পাপের শাস্তি ভোগ করতে করতে ক্লান্ত আমি। নতুন করে আর অন্যায় করে পাপের বোঝা বাড়াতে চায় না। তুমি ঠিক বলেছিলে তন্নি। মরীচিকার পেছনে ছুটেছি আমি। হিরেকে কাজ ভেবে দূরে ঠেলে কাজ আপন করেছি। এবার এই কাজের আঘাতে ঘাইল হচ্ছি প্রতিনিয়ত। এই কথা কেন বলছেন মা? আপনার বড় বৌমা আছে তো আপনার সঙ্গে। মেজো ছেলের বউ না হয়? এদিক সেদিক হয়েছে, একজন তো আছে। এতটা হতাশ হওয়ারও কিছু নেই। আমি সবটাই জেনেছি মা, খবর ওরে বাতাসের আগে। মাকে দেখলাম হাসছে। এই হাসিতে নেই কোনো আনন্দ,
রয়েছে একরাশ দুঃখ, কষ্ট আর উপহাস। বললেন, ভুল মানুষকে বিশ্বাস করেছি আমি। ও আমার বিশ্বাসের যোগ্য ছিল না। দোষটা অবশ্য আমারই। লোভের পরিণাম সবই। ওতে লোভ আমায় শেষ করে দিচ্ছে মা। তোমার সঙ্গে এত অন্যায় করেছি, তবুও তুমি আজ আমায় মা বলে ডাকলে। ওই জাত খারাপের মেয়ের জন্য কত করেছি আমি। এক ছেলের সংসার ভেঙে ওর বোনকে এনেছি। ওই মেয়ে আজ আমায় তুই-তুকারি করে, বুড়ি পাগল বলে ডাকে, কটু কথা শোনায়, মারধরও করে, উঠতে বসতে গালাগালি করে। সারাটা দিন চাকরানি মতো খাটায় আমায়। ৭-৭টা বছর আমার সঙ্গে ছিলে তুমি, একই ঘরে, একই ছাদের নিচে। কত যত্ন করতে আমায়। গ্লাস টপ দিয়ে ধুয়ে পানি খেতে হতো না। অথচ আজ তুমি ছিলে লক্ষ্মীমন্ত সংসারী মেয়ে। মাস কাবারির অর্ধেক টাকা বাঁচিয়ে দিতে। হেসে খেলে সংসার চলতো আমার। ১ মাসের চাল বাজার ১.৫ মাস অবধি নিয়ে যেতে। এখন মাস শেষ হওয়ার আগেই টাকা শেষ। বড় বৌমা মাস কাবারির অর্ধেক টাকা ওর দুবনে নিয়ে নেয়। রেস্টুরেন্টে খায়, বাড়িতে অর্ডার করে খায়, বাঁচলে ফেলে দেয়, তবুও আমায় দেয় না। বাকি দিন আমি পানি ভাত আলু সিদ্ধ দিয়ে কোনোরকম পেট চালাই। আকাশও হয়েছে এক। বউকে কিচ্ছু বলতে পারে না, ভয় পায়। মেয়েটা সাংঘাতিক, আমায় মারধর করে পর্যন্ত। বাড়িতে দুটো ছেলে আমার। বড়জন সব দেখেও না দেখার ভান করে থাকে। আর আকাশ তো একটা বলে গেলে দুটো শুনে আসে। ব্যবসায় টাকা লাভ নিতে নিতে আমাদের সব শেষ। যখন তখন কোম্পানির নিলামে চলে যায়। বাড়িঘর জায়গা জমি সবই তো শেষ। আমি মায়ের দিকে তাকিয়ে বলি, আপনারা শিক্ষিত বিচক্ষণ মানুষ হয়ে কিভাবে এই ভুল করলেন? জমিজমা মানুষ সাধারণত ছেলের নামে দেয়, আপনারা কেন বৌমার নামে দিলেন? এত বোকা কেউ হয়? বেশি পাওয়ার আশায় আমার সকল বিচক্ষণতা বিসর্জন দিয়েছিলাম। মিতালি মানে বড় বৌমা আমায় বলেছিল, ওর বাবা নাকি ওর নামে জায়গা লিখে দিতে চাচ্ছে। সেই জায়গার দাম নাকি ১ কোটি। আমার জায়গার দাম ২০ লাখ। তিনি জায়গা দেবেন বলে আগে মিতালির নামে আমাদের কিছু অংশ দিতে হবে, না হলে কোন ভরসায় সে এত টাকার জমি দেবে? তখন আমি মিতালির হাতের পুতুল ছিলাম। ভেবেছিলাম বৌমা পেলে তো আমাদেরই থাকবে। ১০ টাকা ব্যয় করে ১০,০০০ টাকা পেতাম, তাই লিখে দিয়েছিলাম। আর বাড়ি তো রিঙ্কি নিয়েছে আকাশের থেকে, একথা আমি জানতাম না। মা ছেলে দুজনই ওদের বলির পাঠা হয়েছি। আমরা খুব বোকা তন্নি, প্রচণ্ড বোকা। ওই মিতালের আসল রূপ দেখছি রিঙ্কির সঙ্গে আকাশের বিয়ের পর। দুবনে আমাদের ছারখার করে দিচ্ছে। ইচ্ছে হয় মরে যায়। আমার সাজানো সংসার পুরো ধূলিসাৎ হয়ে গেছে। ঘরের জিনিস অবধি বিক্রি করে ওরা আমোদ করে। শাশুড়ি হিসেবেও বাড়িতে আমার বিন্দুমাত্র সম্মান নেই। অথচ তুমি আমায় মাথায় তুলে রাখতে। রাজার হালে থেকেছি। আমার মন পাওয়ার জন্য ৭টা বছর শ্রম দিয়ে গেলে তুমি বিনামূল্যে। দুদিনের মিতালি এসে আমার মনটা এমন বিষিয়েছে যে অতীতের ৭ বছর আমি ভুলে গেছি। কত শত পিঠাপুলি মিষ্টি বানিয়ে খাওয়াতে, শুধু মন জয় করতে। আজ আমার দুমুঠো ভাতই দায়গ্রস্ত। জানো তন্নি, আমার না খুব দুধ চিতই পিঠা খাওয়ার ইচ্ছে হয়েছে তোমার হাতে। খাওয়াবে একদিন? দেবে বানিয়ে। মায়ের কণ্ঠে চরম আকুতি। মায়া লাগে ভীষণ। কি করব আমি? মানুষ তো, পাথর তো নই। বললাম, একদিন করে খাওয়াবো। যদি সুযোগ পাই। আপনার কথা শুনে ভীষণ খারাপ লাগলো। সঠিক সময় না হলেও বুঝেছেন সত্যটা, দেখে ভালো লাগলো। আসলে কি জানেন মা, সময় সারা জীবন মানুষের একরকম থাকে না। দেখুন না, দুদিন আগেও আপনারা ছিলেন দান করার উপযোগী। আজ আপনারা নিজেরাই খেতে পারছি না ঠিক মতো। যে মহিলাকে আপন করে নিলেন, তার কাছে চরমভাবে প্রতারিত হলেন। একটা সময় ছিল মা, কত বুঝিয়েছি আপনাদের, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছি পর্যন্ত। আপনাদের চোখে পট্টি বাঁধা ছিল। সত্য চোখের সামনে থাকলেও মিথ্যাকে সত্য ভেবেছেন। প্রকৃত অর্থে আপনারা ছিলেন অর্থলোভী। অর্থের জন্য নিজেদের বিবেক পর্যন্ত বিসর্জন দিয়েছেন। অথচ আপনাদের যা ছিল তা খেয়ে ফুরাতে পারতেন না। আপনাদের চাহিদা ছিল আরও বেশি। পরের সম্পদের প্রতি লোভ লেগে গিয়েছিল। এই তীব্র কুৎসিত চাহিদা আপনাদের গিলে খেয়েছে। নিজের নামে প্রশংসা করছি না, তবে এটা চূড়ান্ত সত্য। আমি কখনো আপনাকে শাশুড়ি মনে করিনি, করেছি আমার নিজের মা। তাই তো আপনার শত অবহেলার পরও থেকেছি আপনার পদতলে। অন্যায় হয়েছে আমার প্রতি, অত্যাচারিত হয়েছি, তবুও ছেড়ে যায়নি আপনাদের। দিন শেষে আমার সকল পরিশ্রম সুখ ছিল আপনাদেরকে কেন্দ্র করে। সময় এমনও গিয়েছে আপনারা মিথ্যাচার করেছেন আমার প্রতি। কটু কথা শুনিয়ে নিজেরা রাগ করে থাকতেন। সেই আমি না খেয়ে আপনাদের জন্য বসে থেকেছি। মনে পড়ে সেদিনের কথা মা।
আপনি জ্বরে কাঁপছিলেন সারাটা রাত। আমিও বড়জা বাড়ি ছিলাম। তটিনের বিয়ে হয়নি তখন। আমার ভরা মাস চলছে, মেয়ে পেটে। বাড়িতে আপনার কোনো ছেলে ছিল না। সবাই সেরাতে কাজের বাইরে, শুধু ছোটজন বাড়িতে। জ্বরে সেরাতে কাঁপছিলেন আপনি। জ্বরের ঘরে বিছানা পর্যন্ত নষ্ট করেছেন। তা দেখে আপনার বড় বৌমা নাক ছিটকে ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে গেছে। সারা রাত আর বাহির হয়নি। খোঁজ পর্যন্ত নেয়নি আপনার। ভয় পেয়েছে যদি তাকে পরিষ্কার করতে হয়। আমার নিজেরই চলাফেরা জুলুম তখন। তবুও একা হাতে সেসব পরিষ্কার করেছি। সারাটা রাত জলপট্টি করেছি মাথায়। পেট নিয়ে বালতি ভর্তি পানি নিয়ে মাথায় ঢেলেছি। আপনার সেবা করেছি। আমি খারাপ বউ ছিলাম আপনার চোখে। প্রয়োজনে সেই খারাপ বউই কাজে লাগলো। আপনার ভালো বউ, শখের বড় বউ একটাবার আসেনি। আমি পরের মেয়ে হয়ে সারা রাত সেবা যত্ন করে আপনায় সুস্থ করে তুললাম। আপনার নিজের পেটের ছেলে পর্যন্ত এগিয়ে আসেনি। সেই আমি দিন শেষে অপরাধী হলাম। সকালে আপনার বড় বৌমা এসে বলল, তিনি আপনায় সেবা করে সারিয়ে তুলেছে। আপনার চেতনা ছিল না। বড় বৌমার মুখের মিথ্যা কথা বিশ্বাস করলেন। আমার ক্লান্ত চেহারা দেখেও সত্যটা মানলেন না আপনি। উল্টো তর্ক করায় আমায় থাপ্পড় দিলেন। কম মার খায়নি আপনার হাতে। আমি নির্দোষ ছিলাম। সামান্য দুটুকরো মাংসকে অজুহাত করে রটনা রুটি আমায় তাড়িয়ে দিলেন। আমার ছেলে মেয়েদের অনাথ করলেন। আমার স্বামী আকাশ, তাকেও কেড়ে নিয়েছেন। আপনারা ছিলেন আমার শেষ এবং একমাত্র অবলম্বন, আমার বেঁচে থাকার কারণ। সেই আপনারাই আমায় দিন শেষে ছুঁড়ে ফেললেন রাস্তায়। ঝড় বাদলের দিনে 2 মাসের মেয়েকে নিয়েও এ দোয়ার ও দোয়ার ঘুরেছি, শুধু একটু আশ্রয়ের জন্য। আপনারা ভোগবিলাসিতায় ব্যস্ত ছিলেন। ওদিকে আমি ছেলেকে নিয়ে পেটের জ্বালায় মরি। বৃষ্টিতে ভিজেছি। কুকুর ঘরে নিয়ে রাত্রি পার করেছি। অন্যের এঁঠো বাসি খেয়ে দিন কাটিয়েছি। যে বয়সটা আমার বাচ্চার হেসে খেলে পার হওয়ার কথা ছিল, সেই বয়সে সে অভাবের সঙ্গে যুদ্ধ করেছে। যাদের বড় হওয়ার কথা ছিল রাজপ্রাসাদে, তারা অন্যের আশ্রয়ে বেঁচে আছে। মেয়ে বড় হবে, বলতে পারবে না বাবার চেহারা কেমন। ছেলে বড় হবে, ছোটবেলার কাহিনী মনে থাকলে বাবার প্রতি ঘৃণা নিয়ে বেড়ে উঠবে। আমি পারি না নতুন করে কিছু ভাবতে, সংসার বাঁধতে। আপনাদের সঙ্গে থেকে তিক্ততা চলে এসেছে সংসার জীবনের প্রতি। কি এমন বয়স আমার? আমার বয়সী বহু মেয়ে এখনো পড়াশোনা করে, চাকরি করছে। সেখানে আমি গায়ে ডিভোর্সি দাগ লাগিয়ে জীবনযুদ্ধে খেটে মরছি। একবারও ভেবেছিলেন আমার কথা? এতে মেয়ে আমি কার কাছে যেতাম, কি খেয়ে বাঁচতাম? ভাবেননি। ঘাট ধরে তাড়িয়ে দিলেন। আমার পেছনে গন্ডা পর্যন্ত লেলিয়ে দিয়েছেন। যাকে ভাই বলে মনে করতাম, তার সম্পর্কে আমায় নিয়ে জঘন্য কথা বললেন। দিন শেষে আমি টিকে গেলাম ঠিকই। ধ্বংস হলেন আপনিও আপনার ছেলে। সৃষ্টিকর্তা ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। মা দেখিয়ে আঁচলে মুখ চেপে কাঁদছেন লজ্জায়। আমি কিছুক্ষণ থেমে রইলাম। কথাগুলো বলায় এনাকে প্রয়োজন ছিল, তাই বলেছি। আমার ছেলেটা তখনও আমার মুখ পানে তাকিয়ে আছে অবলা দৃষ্টিতে। ওর হাত ধরে টেনে নিয়ে শাশুড়িমার সামনে দাঁড় করালাম। প্যান্ট উঠিয়ে পায়ের সেই পোড়া দাগটা দেখিয়ে বললাম, ডাক্তার কথা মনে আছে মা? সেই পোড়া দাগ আপনার বড় ছেলের মেয়ে গরম নুডলস ফেলে করেছিল এই দাগটা। চিহ্নটা আজও আছে। ছেলে আমার আজও বলে, আপু ইচ্ছে করে আমার গায়ে নুডলস ফেলেছে। সেদিন মা ছেলে মিলে কেঁদে কেটে পর্যন্ত বলেছিলাম। আপনারা বিশ্বাস করেননি। বড় বৌমার তালে তাল মিলিয়েছেন। আমার বাচ্চাটা কষ্ট পেয়ে কেঁদে বুক ভাসিয়েছে। আপনারা একটিবারও এগিয়ে আসেননি। আমার ছেলেটাকে আদর করে শান্ত করার চেষ্টা করেনি। পরের থেকে সাহায্য নিতে হয়েছিল আমায়, তাও কথা শুনিয়েছিলেন। অথচ ওরাও আপনার নাতি। বড়জার ছেলে মেয়ের মতো ওদেরও সমান প্রাপ্য ছিল। ঠিকই বলেছে তুমি তন্নি, সময় থাকতে বুঝিনি। চোখের সামনে সেদিনও সত্য ছিল। আমি বিশ্বাস করিনি। পাপের ফল ভোগ করছি আমি। পাপ আমার পিছু ছাড়ছে না কোনো মতেই। আমি কিঞ্চিত হেসে বলি, ওসব বলে আর কি হবে মা? যা শেষ হয়ে গেছে তা নিয়ে আলোচনা করা বৃথা। সত্যি বলতে আপনায় সান্ত্বনা দেওয়ার মতো ভাষা নেই। তবুও বলবো, ভালো থাকার চেষ্টা করুন। বৌমা যেমনই হোক, নাতি নাতনি আপনার। ওদের নিয়ে বাকিটা জীবন কাটিয়ে দেওয়ার চেষ্টা করুন। হাসালে তুমি তন্নি। যাদের মাই ঠিক নেই, তারা ঠিক হয় কখনো? মায়ের শিক্ষা হলো বড় শিক্ষা। মায়ের থেকে দেখে দেখে বাচ্চারা শিখে। মাই যদি বাচ্চার সামনে শাশুড়িকে মারধর গালমন্দ করে, তাহলে বাচ্চারা কি শিখবে? ভালো কিছু শিখবে? ওরা হয়েছে মায়েরই মতন। আমায় যা তা বলে।
দাদি বলে ডাকা তো দূরে থাক, বুড়ি ছাড়া ডাকে না। ওই ছোট বাচ্চাও আমায় ভাষা খারাপ করে। সারাটা দিন ওদের পেছনে খাটি আমি। একটা কাজে এদিক সেদিক হলে কিল ঘুষি দেয়। ভীষণ ব্যথা পাই আমি। বয়স হয়েছে কিনা মাকে বললে বলে মজা করে মেরেছে, ইয়ার্কি করে আমায় নিয়ে। গুরুজনদের সঙ্গে কেউ এমন মজা করে? রাস্তাঘাটে ওভাবেই ডাকে। খুব লজ্জা পাই আমি। বড় মেয়েটা যথেষ্ট বড়, বোঝার মতো বয়স হয়েছে, তবুও জুলুম করে আমার প্রতি। ওই তো সেদিনের কথা। ডায়রিয়ার সঙ্গে জ্বরে সে অবস্থা খারাপ আমার। বিছানাগত অবস্থা। সারাদিন বিছানায় শুয়ে শুয়ে হাই হুতাশ করেছি। রান্না করতে পারিনি দেখে বড় বৌমা ধাক্কা দিয়ে বিছানা থেকে উঠিয়েছে আমায়। চিৎকার করে করে কান্না করিয়েছে। এক হাতে সব করেছি, রান্না করি আর দেয়ালে মাথা ঠুকে কাঁদি। পুরনো দিনের কথা মনে পড়ে। সব শেষ করে ঘরে গিয়ে শুয়েছি সবে। এর মাঝে বড় মেয়েটা বলে ওর ড্রেস ধুয়ে দিতে হবে এক্ষুনি, সকালে নাকি কোথাও ঘুরতে যাবে। অন্য জামা পরে যেতে বলেছি। কত জামা ওর, আলমারি ভর্তি, তবুও ওটাই পরে যাবে। এদিকে শরীর আমার পারে না। মেয়েটার চিৎকারে বাধ্য হয়ে কাপড় ধুতে গিয়েছি ওই সন্ধ্যাতেই। বাথরুমে পড়ে গিয়ে পায়ে কোমরে ব্যথা পেয়েছি। ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, তাও তোলে না আমায়। চোখে অন্ধকার হয়ে এসেছে আমার। ব্যথা সহ্য করতে না পারে কেমন জানি হয়ে গেছি। চিৎকার শুনে সামনের বাড়ির এক মহিলা এসে উঠিয়েছে আমায়। ওই মেয়ে তবুও নিস্তার দেয় না। কাপড় ওর ধুয়ে দিতেই হবে। ওর মা শেষে ধুয়ে দিয়েছে। একটা ব্যথার উপরে অবধি দেয়নি আমায়। সামনের বাড়ির সে মহিলা একটা বড়ি দেয়, তারপর খায়। খেয়ে ঘুমিয়েছি। মাঝরাতে ডেকে ডেকে মেয়েটা বলে নুডলস রান্না করে দিতে। পা ফুলে একাকার ছিল আমার, তবুও মায়া হয় না ওদের। রাজি হয়নি বলে মেয়েটা জেদ ধরে আমার গায়ে পানি ঢেলে বেরিয়ে গেছে। আমার আলিফ কখনো আমার দিকে চোখ তুলে তাকায়নি পর্যন্ত। সম্মান দিয়ে গেছে একাধারে। কখনো যদি একটু জেদও দেখাতো আমার সঙ্গে, তুমি তৎক্ষণাৎ শাসন করতে, ক্ষমা চাওয়াতে। আর ওরা এত অন্যায় করে মায়ের শাসন নেই একদমই। বাবাটাও হয়েছে এক, দেখেও না দেখার ভান ধরে বসে থাকে। ছেলেটা আমার কেমন একটা অবলা প্রাণী হয়ে গেছে যেন। আগে যাও দুই একটা কথা বলতো, এখন তার একটাও বলে না। ঠিকমতো বাড়ি আসে না। বড় বৌমা এই নিয়ে প্রায় প্রায় ঝগড়া ঝামেলা করে। কোথায় যায় কোনো উত্তর নেই। কেউই শান্তিতে নেই ওই বাড়িতে। তোমরাও চলে এসেছো, পিছে পিছে সুখও বিদায় নিয়েছে। আমি বলতে চাইলাম ভাসুরের বিষয়টি। ওরা হয়তো জানে না কেউ, অন্তত বড়জা তো জানে না নিশ্চয়ই। জানলে এতদিনে মার্ডার টার্ডার হয়ে যেত। বেচারারা এমনিতেই ঝামেলায় আছে। এসব বলে আর ঝামেলা বাড়াতে চায় না। সময় হলে সবটা আপনা আপনিই জানবে। অনেক দেরি হয়ে যাচ্ছে আমার। মেয়েকে রেখে এসেছি লতা আপার কাছে। কাছে নিশ্চয়ই, বাড়ি ফিরতে হবে দ্রুত। শাশুড়ি মায়ের কাছ থেকে বিদায় নিতে চাইলাম। তখনই একটা বিষয় আমার নজরে এলো। বিয়ের পর থেকেই দেখেছি ওনার গলায় একটা চেন ছিল। লকেটে আমার শ্বশুরের নামের অক্ষর ছিল। বেশ মোটা ও সুন্দর ডিজাইনের চেন ছিল। কখনো খুলতে দেখিনি। খুললেও সঙ্গে সঙ্গে পরে ফেলত। হারিয়ে যাওয়ার ভয়ে কালো সুতোর মালা গলায় দিয়ে সেটার সঙ্গে অবধি বেঁধে রাখত। মানে খুব প্রিয় ছিল সেটি। শ্বশুরের হাতের শেষ স্মৃতি। আজ সেটা গলায় নেই, শুধু কালো সুতোটা ঝুলছে গলায়। এজন্যই হয়তো এতক্ষণ মানুষটাকে বড্ড খালি খালি লাগছিল। দীর্ঘদিন একটা জিনিস পড়লে সেটা হুট করে খুলে ফেলে সবারই নজরে আসে। তাই আমারও এসেছে। খেয়াল করিনি এতক্ষণ, এবার করেছি। একটু ইতস্ত বোধ হওয়া সত্ত্বেও প্রশ্ন করি, আপনার গলার চেন কোথায় মা? খুলে রেখেছেন? মায়ের চোখে জল জমল। হাতের উল্টো পিঠ দিয়ে পানি মুছিয়ে নাক টেনে বলে, রিঙ্কি নিয়ে নিয়েছে। গলা থেকে খুলে নিয়েছি জোর করে, বিক্রি করে দিয়েছে। আমি পারিনি আমার স্বামীর শেষ স্মৃতি ধরে রাখতে। মানুষটাকে কথা দিয়েছিলাম মৃত্যুর আগ পর্যন্ত এই চেন আমার গলায় থাকবে। আমি পারলাম না কথা রাখতে। আমি তাকে শান্ত হতে বলে বলি, সব জিনিস সারা জীবন ধরে রাখা যায় না। হয়তো ভাগ্যে নেই আপনার, ভালোবাসাটাই আসল। মা চুপ হয়ে গেলেন। আমি ছেলেকে কোলে তুলে নিয়ে বললাম, আজ তাহলে আসি মা। আপনাদের মতো ধনী তো আমি নই। খেতে খেটে হয় আমাদের, কাজ আছে আমার। কখনো নাতি নাতনিদের দেখতে মন চাইলে অথবা মিস করলে চলে আসবেন। আমার ঘরের দরজা আপনাদের জন্য সবসময় খোলা থাকবে। আমি স্বার্থপর নই। মা ছেলেকে চুমু খেলেন, আদর করলেন। প্রথমবার ছেলে দাদুমণির প্রাণখোলা আদর পেয়ে হাসি আসছে না তার মুখে। অনেকক্ষণ তারা এভাবেই পার করল। এরপর ছেলে নিয়ে ফিরে আসার পালা আমার। হাসি মুখে বিদায় জানিয়ে সামনে হাঁটব। এমন সময় মা পেছন থেকে ডেকে বলে, তন্নি,
আমায় কি ক্ষমা করে দেওয়া যায় না শেষবারের মতো? অন্তত ছেলে মেয়ে দুটোর মুখের দিকে তাকিয়ে আবার কি ফিরে আসা যায় না? আমি সর্বোচ্চ চেষ্টা করতাম তোমার অধিকার ফিরিয়ে দেবার। আমার কেন যেন মনে হয় তুমি গেলেই সবটা আবার আগের মতো হয়ে যাবে। আমার মেয়ে হয়ে না হয় থেকে যেও, কথা দিচ্ছি। এবার আর তোমায় কষ্ট দেব না, আদরে রাখবো। কারো প্রতি রাগ জেদ চেপে রাখা আমার স্বভাব নয়। ক্ষমা করতে ভালোবাসি আমি, ছাড় দিয়ে চলতে পারি। যার যা কর্মফল সৃষ্টিকর্তা তাকে তার সঠিক সময়ে দিয়ে দেবেন। তিনি সব দেখেন, জানেন। আমার কিছু করতে হবে না। তাই আপনাকে আমি ক্ষমা করে দিয়েছি মনে করুন। যখন সময় ছিল তখনই আপনি আমায় বোঝেননি, বাচ্চাদের কথা ভাবেননি। পরিবারের মাথা হয়ে আপনি যদি আমার পাশে থাকতেন, এই অবস্থা আমার হতো না। এবার আর কিছু ঠিক হওয়া সম্ভব নয়। যা হওয়ার হয়েই গেছে। ভেতর থেকে মরে গেছি আমি। মরা আর জীবিত হয় না। অন্তত নিজের সম্মান বিসর্জন দিয়ে আমি আর ফিরছি না। আমার কিচ্ছু নেই মা, আত্মসম্মানটুকু ছাড়া। যখন মেয়ে হতে চেয়েছি তখন হতে পারিনি। এখন হয়ে লাভ কি? আর চাই না কারো মেয়ে হতে, চাই না কারো স্ত্রী হতে, চাই না কারো বৌমা হতে। এবার একজন যোগ্য মা হতে চাই আমি, একজন আদর্শ মা, একজন প্রতিষ্ঠিত তন্নি হতে চাই, হাজারো তন্নির অনুপ্রেরণা হতে চাই। চলে আসি ছেলেকে নিয়ে। পেছনে মা অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে থাকে। শুরু হয় আমার জীবনের নতুন মোড়। সকাল হতেই বস্তির বাচ্চারা পড়তে আসা শুরু করেছে। দল ধরে এসেছে সবাই। মনটা বেশ চাঙ্গা লাগছে আমার। সবাইকে হাত ধরে বসিয়েছি। ছোট বড় মিলে দুটো শাড়ি করিয়েছি ছেলেপোলের। আমার ছেলেকে বসিয়েছি মাঝখানে, মেয়ে চাচির কাছে। চাচি প্রায় মেয়েকে কোলে নিয়ে দোকানে করে। এতে অবশ্য আমার উপকারী হয়। সৃষ্টিকর্তার নাম নিয়ে পড়ানো শুরু করেছি। প্রথম দিনটা একটু ভালোই কাটল। বাচ্চারা মোটামুটি আমার কথা শুনেছে। যা বুঝেছি, এদের সহবোধ শিক্ষা দিতে হবে আগে। পড়ানো শেষ করে মেয়েকে নিয়ে বসে আছি। এমন সময় ভাবি কল করে। রিসিভ করি আমি। ভাবি অতি উৎসাহের সঙ্গে বলে, জানো তন্নি, আজ আকাশ ভাইদের বাড়িতে বিরাট কাণ্ড। রিঙ্কি ধরা পড়েছে হাতে নাতে। এর আগেও তেমন কাণ্ড হয়েছে, তবে এবার যা হলো সব হাতে নাতে। একদম বিছানাতে ধরা পড়েছে মেয়েটা। এক ছেলের সঙ্গে পরকীয়ার সম্পর্ক করেছে। সেই ছেলেকে রাতে বাড়ি এনেছে। আকাশ ভাই কাজে বাইরে ছিল। সেই সুযোগে দুবোন মিলে এ কাণ্ড ঘটিয়েছে। শাশুড়িকে তো ওরা পাত্তাই দেয় না। এলাকার কয়েকটা ছেলে দেখে মানুষ ডেকেছে। বাড়ি ভর্তি যুবক ছেলে জড়ো হয়েছে। ভাঙচুর হয়েছে। বড় যা পলাতক। রিঙ্কিকে মেরেছে এলাকাবাসী। আকাশ ভাইকেও ডেকে এনে সে মেরেছে। এদের জন্য এলাকার সব সম্মান শেষ। বউ মানুষ হয়ে শ্বশুরবাড়িতে পুরুষ এনেছে। ওদের জন্য এলাকার বাকি মেয়ের বিয়ে দিতে সমস্যা। তাই সবাই সিদ্ধান্ত নিয়েছে আকাশ ভাই ও রিঙ্কিকে এলাকা ছাড়া করবে। সময় দিয়েছে 1 সপ্তাহ। আমি বললাম, এসবে আমার কোনো আগ্রহ নেই ভাবি। আমি আমার জীবন নিয়ে ভীষণ ব্যস্ত। যা ইচ্ছে হোক ওদের বাড়ি। আমি আর ওদের কেউ নই, ওরাও আমার কেউ নয়। সব সম্পর্ক ছিন্ন করেছে। তবে আপনার কাছে একটা প্রশ্ন আছে। এটা না হয় জানাজানির বিষয়, তাই জেনেছেন। কিন্তু আর এসব ব্যক্তিগত বিষয় কি করে জানলেন ভাবি? আমি যতদূর জানি, ও বাড়ির কেউ আপনাই তেমন পছন্দ করে না। যদিও এর কেন্দ্রবিন্দু আমি। ভাবি সামান্য হেসে বলে, বোকা মেয়ে, ওদের কোনো বিষয়ই আর ব্যক্তিগত নেই। সব পাবলিক হয়ে গেছে। শুধু আমি না, আশেপাশের প্রত্যেকেরই কম বেশি জানে এদের ঘটনা। ঝগড়া, চিৎকার ওই বাড়ির নিত্যদিনের ঘটনা। রাতে ঠিকমতো ঘুম হয় না ওদের জ্বালায়। রাত হলেই ও বাড়িতে শুরু হয় ঝামেলা। আমরা প্রতিবেশীরা মজা নেই দেখে তুমি এলাকার যে কাউকে জিজ্ঞেস করবে, গড়গড় করে সব বলে দেবে ওদের সম্পর্কে। ওটার ভদ্রবাড়ি নেই, কলোনি হয়ে গেছে। অথচ তুমি কত অত্যাচার সয়েছ, তবুও বাহিরের লোকে একটা কটু কথা শব্দ পায়নি। আর ওই মেয়ে বাড়িটাকে বস্তি করে দিয়েছে। ভাবি থামে। আমি কিছু বলি না এই বিষয়ে, আগ্রহ নেই। আরও 2-3টে কথা হয় আমাদের। এরপর কল রেখে দিই। বাহিরে গেছি, এক দরকারে গিয়েছি। একটা অপ্রত্যাশিত ঘটনা আমার চোখে পড়ে। এক ছোট ছেলে সিগারেট খাচ্ছে। বাচ্চা একটা ছেলে, বয়স 10-12 হবে। এই ছেলে একটু আগেই আমার কাছ থেকে পড়ে এসেছে। এতটুকু বাচ্চা সিগারেট খেতে পারে? ছেলেটাকে ধমক দিই। আমায় দেখে ভোর দৌড়ছে। এখানকার পরিবেশ ভীষণই অস্বাস্থ্যকর। ছেলে মেয়ে নিয়ে থাকাটা চ্যালেঞ্জের হয়ে উঠছে। কবে না জেনে আমার ছেলের এমন কিছু দেখি। এরই মাঝে কল দেয় তটিনী। প্রথমবারে ধরিনি ইচ্ছে করেই। দ্বিতীয়বারে ধরলাম কল।
মেয়েটা দেখি কাছে। বিচলিত হই আমি। কোনো বিপদ হলো না তো? তড়িঘড়ি করে প্রশ্ন করি, কি হয়েছে তটিনী? কাঁদছ কেন? কি হয়েছে বলো আমায়। আপা, আমার দাদিমা মারা গেছেন। আমার খুব কাছের ছিলেন তিনি। মা বাবা জবে ব্যস্ত থেকেছে, দাদিমার কাছেই মানুষ হয়েছি। ওনার মৃত্যু আমি কোনো মতেই মেনে নিতে পারছি না আপা। আমি তটিনীকে বুঝিয়ে বললাম, দুঃখ পেও না বোন, জীবনে কেউ স্থায়ী হয় না, একসময় সবাইকে বিদায় নিতে হয়। দুনিয়াটা মায়ার খেলা। মেয়েটা কাছে হেঁচকি তোলে, কান্না ভেজা কণ্ঠে বলে, আমি এখন রওনা হব আপা, দাদিমাকে শেষ দেখা দেখতে চাই। কিন্তু তোমার তো বেড রেস্ট সম্পূর্ণ, জার্নি করতে পারবে? ভাগ্যে খারাপ কিছু থাকলে হবে আপা, আমি এখানে চুপ করে বসে থাকতে পারবো না। মানুষটা আমার বড্ড প্রিয় ছিল, আমায় ভীষণ ভালোবেসেছে। ওনাকে শেষ না দেখলে আমার শান্তি হবে না। সারাটা জীবন খুঁত থেকে যাবে একটা। প্রাইভেট কার নিয়ে আস্তে ধীরে যাব, ঠিক আছে? তবে এসো, বেশি কান্নাকাটি করো না বোন, এ সময় কান্না করা উচিত নয়। মনকে শক্ত রাখো, ওনার জন্য দোয়া করো। আমি তোমার বাড়ি যাচ্ছি তটিনী, আঙ্কেল আন্টির সঙ্গে দেখা হয়ে যাবে। আপনি গেলে ভালোই হবে আপা, মা বাবার এই শহরে তেমন আপন কেউ নেই, ওরা খুব ভেঙে পড়েছে। আপনি গেলে সাহস পাবে। আপনি যান আপা, আমিও আসি, দেখা হবে। আমার দাদিমার জন্য একটু দোয়া করবেন। কল রেখে বাড়ি ফিরে গেলাম। রেডি হয়ে ছেলে মেয়ে নিয়ে তটিনীদের বাড়ির উদ্দেশ্যে বের হলাম। আজ অনেক মাস পর তটিনীদের বাড়ি এলাম। বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তটিনীর মা এগিয়ে আসে, আমায় জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। আমি ওনাকে সামলে বাড়িতে নিয়ে আসি। ছেলের কোলে মেয়েকে দিয়ে একপাশে বসিয়ে দিলাম, দোয়া পড়লাম। আঙ্কেলও কাছে ভীষণ। মৃত মানুষটাকে দেখলাম, চেহারা হলুদ হয়ে আছে, মুখ দেখে মনে হয় হাসি হাসি ভাব। ওনারা আমায় খেতে বলেন, কিন্তু আমি খাই না। এমন পরিস্থিতিতে কেউ খেতে পারে? তটিনী আসে প্রায় 2.5 ঘন্টা পর। এসে মেয়েটা কান্না শুরু করেছে, আমায় জড়িয়ে ধরে আহাজারি করছে। ওর স্বামী অর্থাৎ আশিকেও দেখলাম এসেছে। আমায় দেখে ছেলেটা মুখ কালো করে কি যেন বিড়বিড় করল। দূর থেকে এটা দেখেছি আমি। তটিনী দাদিমার কাছে বসে কাঁদছিল। আমার ছেলে এতদিন পর ওর চাচ্চুকে দেখে বোনকে নিয়ে দৌড়ে এসেছে, চাচ্চু বলে ডেকেছে। আশিক আমার ছেলের হাত শক্ত করে ধরে ঝাঁকিয়ে বলে, এখানে এসেছিস কেন? ভিখারির মতো সবখানে যেতে হয় নাকি তোদের? ছেলে আমার এমনটা আশা করেনি। ধমক শুনে বাচ্চা আমার ভয়ে জড়সড় হয়ে গেছে। মেয়ে কেঁদে উঠেছে। আমি দ্রুত এসে মেয়েকে কোলে নিয়েছি। ছেলে আমার পেছনে লুকিয়েছে। মৃত বাড়িতে অশান্তি করতে চাইলাম না, ছেলেকে নিয়ে চলে আসতে চাইলাম। আশিক পেছন থেকে ডেকে বলে, সুচামির স্বভাব গেল না তোমার, তাই না? খেতে চলে এসেছ, যে দেখেছ বাড়িতে কেউ নেই, অমনি চলে এলে সুযোগ নিতে। আমি পেছন ঘুরে বললাম, আপনি করে বলুন, তুমি বলার মতো কোনো সম্পর্ক নেই আমাদের মাঝে। একজন শুভাকাঙ্ক্ষী হয়ে এসেছি আমি, খেতে আসিনি। মৃত বাড়িতে কেউ খেতে আসে না, ভদ্রভাবে কথা বলুন, অন্যথায় আমিও প্রতিবাদী জবাব দিতে বাধ্য হব। পরিবেশ বুঝে কথা বলুন। ওসব আমার ভালোই বোঝা আছে। লোভী একটা মেয়ে, ভালো হয়েছে তোমার ডিভোর্স হয়েছে, এটা তোমার প্রাপ্য ছিল। আমার সাদাসিধে ভাইকে হাত করে কম সর্বনাশ তো করনি। তোর সাদাসিধে ভাইকে হাত করেছিলাম বলে দুবেলা খেতে পারতিস, কটাকা দিতি সংসারে, কোন কাজটা করতি? রেদে বেড়ে খাইয়েছি তোকে, নিমুখ হারাম কোথাকার, সব ভুলে গেলি? আগের তন্নি ভাবিস না আমায়, যে তোদের কটু কথা সব সহ্য করব। একটা বললে 10টা শুনবি এবার থেকে। দুধকলা দিয়ে কালসাপ পুষেছিলাম আমি, আস্তা হাড়ে হাড়ে বসছি। প্রতিদিন নতুন নতুন আইটেম করে খাওয়াতো তোকে, হাত পুড়িয়ে রান্না করে তোর আবদার মিটিয়েছি। একই দিয়ে তোর ভাইয়ের ব্যবসায় লস হয়েছে। শপিং করতে সীমিত বাজেট দিয়েছি সবাইকে, নিজের শপিংয়ের টাকা দিয়ে তোর চাহিদা পূরণ করেছি। ভুলে গেলি সব? কলেজে ভর্তি হওয়ার টাকা ছিল না, হাতের স্বর্ণের আংটি খুলে দিয়েছিলাম। সব ভুলে গেছিস তাই না, অকৃতজ্ঞ ছেলে? আশিক মুখ বাঁকিয়ে বলে, অত যদি ভালো হতে তাহলে আমার ভাই তোমায় ছেড়ে অন্যকে বিয়ে কেন করলো? সংসার কেন হলো না তোমাদের? চরিত্রে যার সমস্যা তাকে নিয়ে আর যাই হোক, সংসার হবে না কোনোদিনও। তোর ভাইয়ের স্বভাবে ছিল নোংরামো, তার জুটিয়েছি আর এক নোংরাকে। নোংরায় নোংরায় এবার ডাস্টবিন তৈরি হয়েছে। তোমার কাছে লেকচার শুনতে আসিনি, যা হয়েছে ভালো হয়েছে। বেকারিকে তো সরিয়েছে। রিঙ্কির বাবার কত সম্পত্তি জানো? ও কত সুন্দরী, শিক্ষিত একটা মেয়ে। তুমিও নখেরও যোগ্য নাও। আমি উপহাস সূচক হেসে বলি,
ভিখারি তো ছিলাম আমি, তবে ভিক্ষা করে খাইনি আজও। সম্মান নিয়ে বেঁচেছি। ভেবে দেখ, তোদের সেটুকুও নেই। ভিখারি আমি, তবে কদিন পর ভিক্ষা করে খাবি তুই। অহংকার পতনের মূল। তোর ভাই যেমন ধ্বংস হয়েছে, তুইও হবি। রিঙ্কির বাবার থেকে ভিক্ষা তো করেছিসই, এবার লোভে লোভে বাড়িতে এনেছিস। ভেবেছিস সুখে থাকবি? যা, গিয়ে দেখ তোর মা ভাইদের অবস্থা। ভাত তো দূরে থাক, মার খেয়ে খেয়ে অবস্থা খারাপ। তোরও তাই হবে। যা গিয়ে দেখ। তোকে এক গ্লাস পানি তো দূরে থাক, ঝাঁটা মেরে তাড়িয়ে দেবে। বাড়ি লিখিয়ে নিয়েছি ওরা। ওর বাবার সম্পত্তি ধুয়ে পানি খাস, সেই সঙ্গে রিঙ্কির রূপ ধোয়া পা ধোয়া পানি খাস। আমি ওর নখেরও যোগ্য নই, কারণ ওর মতো নোংরা আমি নই। ওর নখ কেন, ছায়াও মারাতে চায় না আমি। আর কি বললি? শিক্ষিত? হাসালি তুই। ওর শিক্ষার নমুনা পেয়ে গেছি সকলে। এমনই ওর শিক্ষা যে আজ ছেলে নিয়ে ধরা পড়েছে। এলাকাবাসী তোর মা ভাইকে বেঁধে রেখে কেলিয়ে সোজা করছে। তুইও যা, তোকেও বেঁধে কয়েক ধোলাই দিয়ে দেবে। এবার দেখি আশিক চুপ। ও হয়তো ভেবেছিল আমি এসব জানি না, কিন্তু আমি তো সবটাই জানি। বেচারা আমার এমন প্রতিবাদে মুখখানা কাছুমাচু করে দাঁড়িয়ে রইল। জানি আমি অন্যায় করেছি, এমন পরিবেশে এসব বলা উচিত হয়নি, কিন্তু এই ছেলেকে ছেড়ে দিলে আরও মাথায় চেপে বসত। আমি কেন বিনা অপরাধে অপমানিত হব? তটিনীর কাছে গেছি আমি, আরও কিছুক্ষণ থেকেছি ওখানে। প্রায় বিকেলের দিকে ফিরে আসতে চাইলাম। এতক্ষণ আর আশিক আমার মুখ হয়নি, হয়তো লজ্জাতেই হয়নি। ফেরার সময় আন্টি আঙ্কেলও তটিনীর কাছ থেকে বিদায় নিতে গেছি। ওরা কিছুতেই আজকে যেতে দেবে না আমায়। একটা দিন থাকতে বলে। আমি নামত নামত করছিলাম। দূর থেকে দেখলাম আশিক তীরে এসে চিৎকার করে বলে, ওকে কেন থাকতে বলছেন? ওকে কেনই বা আসতে বলেছেন? ও একটা বাজে মেয়ে, আমাদের জ্বালিয়ে মেরেছে এতকাল। ওর চরিত্র ঠিক নেই, অসভ্য অভদ্র একটা মেয়ে। আমি কিছু বলার আগেই আন্টি দ্বিগুণ চেঁচিয়ে বলে, ভদ্রভাবে কথা বলো। তুমি যে কত ভদ্র তা তোমার ব্যবহারেই বোঝা যাচ্ছে। আমাকে নিজের মা পাওনি যে সব অন্যায় মেনে নিয়ে আরও সাপোর্ট করব। তন্নিকে বেশ ভালো করেই চিনি আমি, তাই অন্তত তোমার থেকে ওর সার্টিফিকেট নিতে হবে না। এই মেয়েটার জন্যই হয়তো আজ আমার মেয়েটার সংসার টিকে আছে, না হলে ওর মতোই অবস্থা হতো আমার মেয়েরও। তোমায় চেনা আছে আমার ভালো মতো। চরিত্র তুমি নিজেরটা ঠিক করো, সেই সঙ্গে তোমার মা ভাই ভাবিকেও চেনা আছে। অসভ্য তো ওরা, জ্বালিয়ে ও তোমাদের মারেনি, তোমরাই ওকে অত্যাচার করেছ। সবটাই আমি জানি। এছাড়াও বাড়ি আমার, আমার যাকে ইচ্ছা তাকে আমি ডাকতে পারি। তুমি তোমার জায়গাতে ঠিক থাকলেই হলো। আশিক অপমানে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আমি ছেলে নিয়ে চলে আসি, আর অশান্তি চাই না। এমনিতেও অনেক হয়ে গেছে, এদের সঙ্গে কথা বলেও লাভ নেই। যত বলবো তত বাড়বে কথা। রাস্তা দিয়ে ফিরছিলাম, হঠাৎ দেখা রাশেদ ছাড়ের সঙ্গে। আমি এড়িয়ে চলতে চাইছিলাম, কিন্তু পারলাম না। লোকটা মেইন রাস্তায় নাম ধরে ডাকতে আরম্ভ করলেন। আমি তবুও না শোনার ভান করে ছেলের হাত ধরে হাঁটতে লাগলাম। লোকটা আবার রীতিমতো পেছনে ডাকতে ডাকতে দৌড়ে আসে, এসে আমার সামনে দাঁড়ায়। বাধ্য হয়ে আমি থমকে দাঁড়াই। উনি এসে আমি কেমন আছি জিজ্ঞেস করে। উত্তর দিয়ে সরে আসতে নিয়ে তিনি বলেন, কাজটা আবার করুন আপনি, চাকরিটা ছাড়বেন না। আমি জানি আপনার পরিস্থিতি, আমি নিজেকে শুধরে নেব। আমি আর আপনার পিছু নেব না, তাও কাজটা ছাড়বেন না। এই মুহূর্তে অন্য কাজ পাওয়া কিন্তু খুবই কঠিন। কঠিন হোক বা সহজ, কাজটা আমি আর করব না। আমায় হয়তো আপনি সস্তা ভেবেছিলেন, যে পেট চালানোর দায়ে সব করব মুখ বুজে। অতটাও নড়েবড়ে নয় আমার আত্মসম্মান। প্রয়োজনে না খেয়ে মরে যাব, তবুও সম্মান বিসর্জন দিয়ে কিছু করব না। আর আপনাকে আমার জন্য ভাবতে হবে না। একসময় উপকার করেছিলেন, এর জন্য কৃতজ্ঞ থাকব। তাই বলে পথে ঘাটে এসব কথা তুলবেন না প্লিজ। নিজের ব্যবস্থা আমি নিজেই করে নিতে জানি। স্যার আরও কিছু বলতে নিয়েছিল, আমি শুনিনি, চলে এসেছি। রাস্তায় দাঁড়িয়ে দীর্ঘ সময় কথা বলা উচিত নয়, কে কি মনে করে বসে আবার। চলবে। গল্প বড়জা, সপ্তম পর্ব। পরবর্তী পর্ব পড়ার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।